অনিরুদ্র এবার বিক্রমকে ধরে উচিত শিক্ষা দিয়ে মৌলিক পর্দা ফাঁস করে দিল সবার সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিরুদ্র আর রাজ্য মিলে বাড়িটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজাতে থাকে। আর অনিরুদ্র বলতে লাগলো আজকে বউ ষষ্ঠী পুজো হবে। তখন সাথী বলতে লাগলো একদম ঠিক কথাই বলেছিস অনিরুদ্র, এটা তো বাণীর শ্বশুর বাড়ি, আবার এটা বাণীর বাপেরও বাড়ি, তাই আজকে বউ ষষ্ঠী হবে, বউরা কোনো কাজ করবে না। তখন বানিয়ে তানিয়ে সেখানে চলে আসে। সাথী তখন বলতে লাগলো এই তো খাবার টেবিলে আছে তানিয়া, তুমি খাবারটা খেয়ে নাও। বানে তখন বলতে লাগলো সত্যিই তো খুব সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে, নিচ থেকে উপরে কেউ আসেনি এ মামুনি। তখনই বলতে লাগলো না, কেউ এখনো আসেনি, হয়তো সবাই যার যার কাজে ব্যস্ত। এদিকে আর্যকে বললো অন্তরাকে ডেকে নিয়ে আসার জন্য। আর আর্য তখন অন্তরাকে ডেকে আনতে ঘরে চলে যায়। আর সেখানে গিয়ে যখন অন্তরাকে আসতে বলো, অন্তরা তখন বলতে লাগলো আমি কিছুতে নিচে আসবো না, আসবো না আমি নিচে, কারণ তুমি এতক্ষণ পর্যন্ত আমার সাথে এরকম ব্যবহার করছো, এখন আমি তোমার সাথে গিয়ে ভালো ব্যবহার করতে পারবো না, সবাইকে দেখাতে পারবো না আমরা কতটাই ভালো আছি। আর্য তখন বলতে লাগলো অন্তরা প্লিজ চলো, কিন্তু অন্তরা কোনো কথাই শুনে না। তখনই বানি সেখানে চলে আসে। আর বানি এসে বলতে লাগলো শুনো অন্তরা, পরিস্থিতির সাথে না সবাই তাল মিলিয়ে সবসময় থাকতে পারে না, কিছু কিছু সময় পরিস্থিতির কেউ নিজেদের সাথে মানিয়ে নিতে হয়। আজকে আর্যর এই অবস্থা, আর্যর একটা কাজ নেই, আজ খুব শিগগিরই আমরা সেই কাজের জন্য ব্যবস্থা করব, আমরা তো বলেছি, আর আমরা তো সবাই একই পরিবারের লোক, তাহলে তোমরা কেন এতটা চিন্তা করছো, আমরা পাশে আছি তো, চলো তোমরা খেয়ে নেবে। তখন অন্তরা আর আর্য একসাথে আছে, আর সবাই মিলে একসাথে খেয়ে নেয়। আর ঈশানী তখনই উপরে চলে আসে। ঈশানী এসে বলতে লাগলো বাহ, খুব সুন্দর করে তো সাজানো হয়েছে। এদিকে অনিরুদ্র আর রাজ্য মিলে রান্না করে কি যেন করছে। বানি তখন সেখানে গিয়ে বলতে লাগলো তোমরা এখানে কি করছো। অনিরুদ্র তখন বলতে লাগলো বানি তুমি এখানে কেন এসেছো, যাও এখান থেকে চলে যাও। তখনই এই কথা বললে বানি তখন বলতে লাগলো আমি এখান থেকে চলে যাব। তখন বলতে লাগলো হ্যাঁ, আমরা আজকে ছেলেরা মিলে রান্না করব, তোমার এখানে থাকার দরকার নেই। তখন সাথী বলতে লাগলো বানি চলে এসো তো, চলে এসো দেখি ওরা কতক্ষণ একা একা সব কিছু করতে পারে। তখন বানি এসে বলতে লাগলো দেখবেন এক্ষুনি আমাকে আবার ডাকবে। এই বলে যখন কাউন্ট করতে থাকে তখন অনিরুদ্র বলতে লাগলো বানি আটার কৌটোটা তো খুঁজে পাচ্ছি না, এই বলে বানিকে আবার ডেকে নিয়ে যা। বানি তখন বলতে লাগলো আমি বুঝতে পারছি তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, তোমরা রান্নাঘর থেকে বেরিয়ে যাও তো, আমি রান্না করব। কিন্তু কোনো কথাই শুনতে চায় না আর্য আর সেই অনিরুদ্র। বলতে লাগলো তোমরা যাও তো, আমরা সব কিছু পারবো। আজকে তাহলে কি রান্না হবে, মাছ নাকি? এই কথাটা বলতে বানে তখন বলতে লাগলো আজকে তো ষষ্ঠী পূজা, আজকে তো উপোস করে থাকতে হয়। তখন অনিরুদ্র বলতে লাগলো তাহলে তোমরা কি খাবে বলো। তখন বলতে লাগলো আমরা ফল, দই, মিষ্টি এগুলো খেতে পারবো। তখন অনিরুদ্র বলতে লাগলো লুচি, লুচি খেতে পারবে? অন্তরা তখন বলতে লাগলো লুচি তো আমার খুব ফেভারিট। তখন সে বানিয়ে বলতে লাগলো হ্যাঁ লুচি খাওয়া যাবে। তখনই বলতে লাগলো ঠিক আছে তাহলে আমরা লুচি বানিয়ে নেব। বানিয়ে তখনই বলতে লাগলো তোমরা কি লুচি বানাতে পারবে? তখন অনিরুদ্র বলতে লাগলো বেশ পারবো। এরপরে অনিরুদ্র আর রাজ্য মিলে রান্না করে রান্না করতে থাকে। এদিকে সাথে তখন বলতে লাগলো ও ঈশানী তুমি বলেছো সেই জন্য আমি এখানে এসেছি, না হলে আমি আসতামই না। এই কথাটা বললে বানের তখন খুব কষ্ট হয়। সাথী তখন বলতে লাগলো আমার তো জামাই নেই। তখন নয়নতারা দেবী বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ, জামাই যাকে ভেবেছিল সে তো নেই, সে একদম ঠিক কথাই বলেছে। তখন এই কথা বললে সাথী তখন বলতে লাগলো ঠিক কি হয়েছে ঈশানী, অনিরুদ্র তো তোমার ছেলের মতো, আজকে না হয় তুমি অনিরুদ্রর হাতে সুতোটা বেঁধে দেবে। তারপরে সাথী বলতে লাগলো এখানে ষষ্ঠী পুজোর সুতো আছে, সবাই যার যার সন্তানের হাতে বেঁধে দাও। তখন ঈশানী তার মেয়ে মৌলির হাতে বেঁধে দেয়। এদিকে বানে তানিয়াকে বেঁধে দেয়, অন্যদিকে অনিরুদ্রের হাতে সাথী বেঁধে দেয়, কিন্তু বানের হাতে কেউ বাঁধে না। সাথী তখন ঈশানীকে বলতে লাগলো ঈশানী, বানি তো তোমারও মেয়ের মতো, বানের হাতে সুতোটা বেঁধে দাও। তখন পিনাকিও বলতে লাগলো হ্যাঁ ঈশানী আজকের দিনে না করো না। তখন ঈশানী বানের হাতে সুতোটা বেঁধে দেয়। বানে তখন বলতে লাগলো ধন্যবাদ মা। ঈশানী কোনো কথাই বলে না। অন্যদিকে মৌলি তখন বলে উঠে মা তুমি ওর হাতে কেন বাঁধতে গেলে, কেন বাঁধতে গেলে? অনিরুদ্র তখন বলতে লাগলো ভগবানের কাজ ভগবান না ঠিক করিয়ে ছাড়ে। নয়নতারা দেবী তখন বলতে লাগলো জোর করে না ভগবানের কাজ বললে তো হয় না, যেটা সত্যি সেটা তো সত্যি। এইদিকে মৌলি তখন ঈশানের হাত ধরে টেনে বলতে লাগলো মম তুমি এখান থেকে চলো, এখানে তুমি থাকবে না, চলো এখান থেকে। এদিকে ঈশানী বলতে লাগলো আমার লাগছে, মৌলি ছেড়ে দাও ছেড়ে দাও, কিন্তু মৌলি এই কোনো কথাই শুনে না, ঈশানীর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগে। আর তখনই বানি গিয়ে বলতে লাগলো মৌলি হচ্ছেটা কি, এই ছেড়ে দাও, ছেড়ে দাও মায়ের হাতটা।
তখনই জোর করে হাতটা ছাড়া দেখলে দেখতে পায় ঈশানীর হাতটা অনেকটা কেটে গিয়েছে নখে। আর সেখান থেকে রক্ত বের হচ্ছে। বানি তখন বলতে লাগলো, "এটা তুমি কি করলে মলি? মলি তুমি কোনোদিন না নিজের কথা ছাড়া আর কারো কথা ভাবো না। এইভাবে মায়ের হাতে লেগেছে তুমি কি সেটা বুঝতে পারোনি?" ঈশানীতে তখন কষ্ট হতে থাকে। এদিকে পিনাকিও রেগে যায় মৌলির উপরে। মৌলিকে বলতে লাগলো, "তুমি এইভাবে ধরতে পারলে হাতটা? দেখো তো তোমার মায়ের কি অবস্থা হয়েছে?" তখন বানি ওষুধ এনে ওষুধটা লাগিয়ে দেয়। ঈশানী তখন বলতে লাগলো, "থ্যাংক ইউ বানি।" অন্যদিকে দেখা যায় সবাই পাত পেরে খেতে বসে। আর লুচি আর আলুর তরকারিটা খুব দারুণ হয়। তখন বানি বলতে লাগলো, "তোমরা তো দেখি খুব দারুণ আলুর তরকারি বানাতে পারো।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, হ্যাঁ, আমরা কেমন রান্না করেছি এবার সবাই খেয়ে বলো তো।" দাদু তখন বলতে লাগলো, খুব দারুণ হয়েছে। গন্ধে পুরো বাড়ি না মো, মো করছে। আর সবাই যখন পাত পেরে খেতে বসেছে তখন সেই মুহূর্তে বিক্রম চলে আসে। আর এসে বলতে লাগলো, "বাহ! সবাই তো পারিবারিক ভাবে আনন্দ করছে। আর খাওয়া-দাওয়াও জমজমাট হচ্ছে।" তখনই এই কথা শুনে পিনাকি বলতে লাগলো, "তুমি এখানে? এখানে তুমি কি করছো?" এদিকে বানিও তখন বলতে লাগলো, "বিক্রম বাবু, উনি তো আমাদের বিউটি কনটেস্ট এর জাজ ছিলেন। উনি এখানে?" সাথী তখন বলতে লাগলো, "সে বিরাট কাহিনী মানে তোমাকে পরে বলবো।" তখন বলতে লাগলো, "শুনুন, আ আমি এখানে একটা কাজে এসেছি। আমি শুনতে পেয়েছি তোমাদের কোম্পানির না খুবই করুণ অবস্থা। তাই আমি এখানে এসেছি।" তখনই দাদু উত্তেজিত হয়ে পড়ে আর বলতে লাগলো, "এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও প্রতারক কোথাকার!" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "উনি প্রতারক কিভাবে? উনি তো বিখ্যাত ব্যবসায়ী বিক্রম বাবু।" তখন বলতে লাগলো, "উনি আমাদের কোম্পানির সাথে অনেক বড় প্রতারণা করে এখন নিজে একটা কোম্পানি খুলেছেন।" তখন সেখানে অনিরুদ্ধর বাবাও চলে আসে। আর এসে বলতে লাগলো, "বিক্রম তুমি? তুমি আবার আমাদের বাড়িতে পা রেখেছো? এত বড় প্রতারণার পরেও তুমি কি করে এই বাড়িতে পা রাখলে?" বিক্রম তখন বলতে লাগলো, "এখনো সময় আছে। শেয়ারগুলো আমার কাছে বিক্রি করো। না হলে কিন্তু এর ফল ভালো হবে না। তোমাদের কোম্পানি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বুঝতে পারো না।" তারপর অনিরুদ্ধর কাছে গিয়ে অনিরুদ্ধকে বলতে লাগলো, "তুমিই তো এই কোম্পানির সিইও। তাহলে তুমি শেয়ারগুলো আমার কাছে বিক্রি করো।" তখনই অনিরুদ্ধ রেগে যায় আর লাগলো, "আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? কে দিয়েছে আমাদের বাড়িতে এসে আমাদের মুখের উপরে এইভাবে কথা বলার?" মৌলি তখন বাধা দিতে গেলে তখন বিক্রমকে উচিত শিক্ষা দিয়ে মৌলির পর্দাটা ফাঁস করে দেয় অনিরুদ্ধ সবার সামনে। বিক্রম তখন বলতে লাগলো, "এটা ভালো করলে না। এর ফল ভালো হবে না। আমি তোমাদের কোম্পানির কি অবস্থা করে তুমি দেখে নিও।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?